নদীর ধারে বসতি ছিল, মাঠের পাশে বাড়ি। কে বানালো নগর বাসা, কোথায় দিল পাড়ি? আমার চেনা তোমার চেনা শহর নগর গ্রাম, কেমন করে উঠল গড়ে, কেমন করে নাম? ভূগোল থেকে ইতিহাসে বদলে গেল পাতা, আমাদেরই গল্প বলে জনপদের কথা। আমাদেরই গল্প বলে জনপদের কথা। মহাভারতের সংকলনকাল যদি খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে খ্রিস্টীয় ২য় ৩য় শতক পর্যন্ত হয়, আর যে তার কাহিনীকাল যদি তারও অনেক আগে হয়ে থাকে, তাহলে কাহিনীর মধ্যে প্রায় ৩ প্রজন্ম ধরে যে জায়গার নাম আছে সেটা তাম্রলিপ্ত। দ্রৌপদী স্বয়ম্বর সভা, সেখানে উপস্থিত অন্যতম প্রাণী প্রার্থী তাম্রলিপ্ত রাজ। কুরুক্ষেত্রের যুদ্ধ, ভগদত্তের হস্তি বাহিনীর সঙ্গে প্রবল বিক্রমে যুদ্ধ করছেন যিনি, তাম্রলিপ্তের রাজা। এবং তারপরে বা তারও আগে রাজসূয় যজ্ঞের সময় ভীমের দিগ্বিজয় প্রসঙ্গেও তাম্রলিপ্তের নাম। এমনকি কালিদাসের রঘুবংশ কাব্যে রঘু যাদেরকে জয় করে গঙ্গার মাঝে মাঝে কীর্তিস্তম্ভ স্থাপন করেন, প্রবল বিক্রমে বাধা দিয়েছিলেন যারা, সেই বঙ্গবীরদের অন্যতম তো তাম্রলিপ্তের এই রাজা। কোন রাজা, কোন নগর? নগর নাকি বন্দর? আজকের তমলুক শহর নাকি ভুলে যাওয়া কোনো এক নগরী, ভুলে যাওয়া কোনো এক বন্দর? খ্রিস্টপূর্ব কাল থেকে তাম্রলিপ্ত কখনো রাজ্য, কখনো সংস্কৃতি কেন্দ্র, কখনো বা বাণিজ্যের সূত্রে হয়ে উঠেছিল সভ্যতার বন্দর। মহাভারতে তাম্রলিপ্ত রাজ কখনো দ্রৌপদীর স্বয়ম্বর সভায়, কখনো বা কুরুক্ষেত্র যুদ্ধে। হরপ্রসাদ শাস্ত্রী সেকালের বাঙালির বালাম নৌকো বালাম চাল, আর সেই সূত্রে দামল জাতির নগর প্রাচীন দামলিপ্তির কথা বলেছেন। নানা সময়ে নানা নাম। বৌদ্ধ মহাবংশে তমলিপ্তি, বৃহৎ সংহিতায় তাম্রলিপ্ত, মেগাস্থিনিসের বর্ণনায় তালুক্তি, টলেমির রচনায় টমালিটেস। শতকের পর শতক ধরে তাম্রলিপ্ত পূর্ব ভারত তথা পূর্ব এশিয়ার এক গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র। রেশম, কার্পাস, মণি, মুক্তা, সোনা, বিভিন্ন মশলা, শিল্পদ্রব্য এই বন্দর থেকে নানা দেশে বাণিজ্যের সূত্রে ছড়িয়ে যাচ্ছে, এমনই উল্লেখ করেছেন ডক্টর রাধা কুমুদ মুখার্জি তার ইন্ডিয়ান শিপিং বইতে। কথা শরীত সাগরের গল্পে তাম্রলিপ্তিকা পূর্বাম্বধির অদূরস্থ নগর। হিউয়েনসাং বলছেন, তাম্রলিপ্ত সমুদ্রের একটি খাঁড়ির উপরে অবস্থিত। সেখানে এসে স্থলপথ আর জলপথ যুক্ত হয়ে যায়। কোথায় ছিল সেই তাম্রলিপ্ত বন্দর? হিউয়েনসাং তার বিবরণীতে লিখছেন যে তাম্রলিপ্ত বন্দরও নাকি কোনো সমুদ্রের খাঁড়ির পাশে, কিন্তু আজকের যে তমলুক শহর সেটা তো রূপনারায়ণ নদী থেকেও প্রায় 1/2 কিলোমিটার দূরে। তাহলে সেকালের তাম্রলিপ্ত বন্দর কোনখানটায় ছিল? অ্যাকচুয়ালি যে তাম্রলিপ্ত যে রাজ্য, সে তাম্রলিপ্তের একটা ক্যাপিটাল, একটা যে সেন্ট্রাল জায়গায় হয়, এবং সেখান থেকে বন্দর যে এলাকাটা, সেটা হিউয়েনসাং এর যে সমুদ্র যে খাঁড়ি তিনি যে বলেছেন, সেটা যখন এই যে দেখো যে ভাগীরথী, এই যে ভাগীরথী আর এই যে রূপনারায়ণ আসছে, এদের দুই মিলিত, এই দুটো রূপনারায়ণ আর ভাগীরথী,
তাহলে এর মিলিত বঙ্গোপসাগরের স্রোতধারা দিকে? এই দিকে দিয়ে চলে গেছে বঙ্গোপসাগরের দিকে। আচ্ছা। এই দিকটা, এই যে বঙ্গোপসাগরটা চলে গেছে আরো এদিকেই ছিল, হুম, হুম, কিন্তু কালের গতিতে যেমন হয় হুম, হুম। সেই সিস্টেম অনেক দূরে সরে গেছে বঙ্গোপসাগরের এলাকা। তাহলে তাহলে মোটামুটি সমুদ্র এইরকম- খাঁড়ি হ্যাঁ, তো একটুখানি 1 কিলোমিটার এমনি জায়গা নয়, হ্যাঁ, হ্যাঁ, এটা খাঁড়িটার একটু দূরবর্তী এলাকা ছিল, তমলুকের দিকে বিস্তৃত হয়ে গেছে। তাহলে আচ্ছা। বন্দরটা এই এলাকাতেই গড়ে উঠেছে। নিহারঞ্জন রায় লিখছেন, সিংহলী মহাবংশ গ্রন্থে উল্লেখ পাওয়া যায় সম্রাট অশোক গয়া থেকে স্থলপথে তাম্রলিপ্ত এসে সিংহলী দূতদের বিদায় সংবর্ধনা দেন। কলিঙ্গ যুদ্ধের পর তাম্রলিপ্ত নগরে অশোকের অনুশাসন স্তম্ভ স্থাপিত হয়। হিউয়েন-সাং সেই স্তম্ভ দেখার উল্লেখ করেছেন। সিংহলী উপাখ্যান দীপবংশ এবং মহাবংশতে রাঢ় অঞ্চলের রাজা সিংহবাহু পুত্র বিজয়বাহু বা বিজয় সিংহকে নির্বাসন দিলে তিনি এই তাম্রলিপ্ত বন্দর থেকেই 700 সঙ্গী নিয়ে সিংহল দ্বীপে গিয়ে রাজ্য প্রতিষ্ঠা করেন। আজকের যে তমলুক শহর আর আমরা যে তমলুক বন্দরের প্রাচীন বন্দরের খোঁজে আছি, দুটোর মধ্যে অনেকটা ব্যবধান। তাহলে কি শহর মানে জনপদ তমলুক আর বন্দর তমলুক এক জায়গায় ছিল না? না, একটু তফাতে থাকবেই। সব জায়গায় যেটা বন্দর হবে একটা সমুদ্রের কাছে, আর ক্যাপিটাল থাকবে একটা অন্য জায়গা, ভালো জায়গায়, একটা কেন্দ্রীয় জায়গায়। সেটা তমলুক যে শহর এখন আমরা দেখছি, সেটা হচ্ছে ক্যাপিটাল রাজ্যের ওই জায়গাটা ছিল, গড়ে উঠেছিল নগরায়ণ। কিন্তু ব্যবসা বাণিজ্য হতো ওইখান থেকে এসে এই জায়গা থেকে, এই সঙ্গমের থেকে হিউয়েন-সাং এর যে কথার অনুযায়ী যে খাঁড়ি, সেই সমুদ্র খাঁড়ি এই। যে রোমান বিবরণ যারা দিয়েছেন, রোমান যারা চর্চা করেছেন, তাদের বিবরণে কিন্তু বলা হচ্ছে যে তাম্রলিপ্ত বন্দর গঙ্গার পশ্চিম পাড়ে, এবং কথাও বলা হচ্ছে যে সেখানে কিন্তু বৌদ্ধদের কথা বলা নেই। কোন সময় সেটা? সেটা হচ্ছে হিউয়েন-সাং আসার 1000 বছর আগে। এবং আমরা ওই অঞ্চলটা পুরো ঘুরেছিলাম, তাতে ঘুরে আমাদের যেটা মনে হয়েছিল যে শহর থেকে বন্দর অনেক দূরে। 6ষ্ঠ শতকে লেখা দশকুমার চরিতে তাম্রলিপ্ত বন্দরে জবনদের বাণিজ্য জাহাজ আসার কথা পাই। সেখানে বন্দরের নাম দামলিপ্ত। কথা শরীদ সাগরের একাধিক কাহিনীতে কখনো তাম্রলিপ্তের ধনদত্ত বণিকের গল্প, কখনো বা মদ্রদেশের রাজপুত্র তাম্রলিপ্ত রাজ বীরভট্টের কন্যাকে অপহরণ করেন, কখনো বা দাক্ষিণাত্যের কোনো যোদ্ধা তাম্রলিপ্তের রাজা চন্দ্রশীলের অধীনে সৈনিক হন। পঞ্চম শতকে ফা হিয়েন তাম্রলিপ্ত নগরে 2 বছর ধরে বৌদ্ধ সূত্রের লিপি অধ্যয়ন করেছেন। 7ম শতকের শেষে ইত সিং এই কেন্দ্রে শব্দবিদ্যা এবং সূত্র অধ্যয়ন করেছেন। আজকের তমলুক শহরের মাটিতেই কি রয়ে গেছে সেকালের তাম্রলিপ্তের স্মৃতি? আমরা স্যাটেলাইট ম্যাপিং এর সাহায্য নিয়েছিলাম নাসার 1975 এ। তাতে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে যেটাকে আমরা রূপনারায়ণ নদী বলছি, যেটাকে বিদেশিরা, যারা কেউ বলছে পত্রঘাটা, কেউ বলছে গঙ্গা ইত্যাদি,
আমরা ওই গঙ্গার স্মৃতিটাকে খোঁজার চেষ্টা করছিলাম। যে সকলেই গঙ্গা নামটা বলছেন কেন? কেন তুমি যদি রূপনারায়ণ নদীর ধারে যাও, যেখান থেকে রূপনারায়ণ হাওড়া হয়ে মেদিনীপুর আর হাওড়ার মাঝখান দিয়ে আসছে, আমরা ওই অঞ্চল ধরে হাওড়া রামতা হয়ে যখন ঢুকলাম, স্যাটেলাইট ম্যাপ আমাদের দিচ্ছে, দেখা যাচ্ছে ডিপ ইলংগেটেড ভেজিটেশন। তার মানে নদী খাতটা ছিল, নদী খাতটা এসে রূপনারায়ণে যোগ হচ্ছে, রূপনারায়ণ নাম অনেক পরে এসে যোগ হচ্ছে। দেশাবলী বিবৃতিতে, দেশাবলী বিবৃতি হচ্ছে 15-16 সেঞ্চুরির ভূগোল, এটা বেরিয়েছিল এবং সেটাকে এডিট করেছিলেন রমেশ মজুমদার। দেশাবলী বিবৃতি যখন পড়লাম তখন দেখলাম উনি স্পষ্টতই বলছেন যে গঙ্গার ধারে হচ্ছে তাম্রলিপ্ত বন্দর। তাম্রলিপ্ত বন্দর ছিল, আর ওদিকটাতে হচ্ছে অন্যান্য মন্ডলঘট্ট পরগনা ইত্যাদি ইত্যাদি ছিল। তার মানে এটা গঙ্গাই, এটা গঙ্গায়, মানে গঙ্গার ওই একাধিক খাতের একটা অংশ। নাহলে এত চওড়া রূপনারায়ণ হওয়ার মতো যে জলের দরকার, সেই জলটা আসবে করতে। আজকে কি হয়েছে, সেই সরস্বতী নদী আর এই কানেকশনটা কেটে গেলেও উপগ্রহ চিত্র বলে দিচ্ছে যে যোগাযোগ ছিল। কারণ এই অঞ্চলটাতে আমতা থেকে তুমি যদি হুগলি বা হাওড়ার আরেকটু ওপরে ওঠো, এখনো আছে ঘোষের গঙ্গা, বোসের গঙ্গা। নদী তার খাত বদলায়, স্রোত পাল্টায়, ঠিক তেমনই শতকের হাত ধরে জনপদ এমনকি বন্দরও সে তো স্থির থাকবে না, যেমন স্থির থাকেনি সভ্যতা। কিন্তু শুধুমাত্র বন্দর বন্দর বললেই আসে নৌকো, আসে অর্ণবপোত। যে নৌকো মঙ্গল কাব্যে ভ্রমরার দহে লুকোনো থাকতো, তারপর উঠে আসতো বাণিজ্যের বাঙালির সেই স্মৃতি। তার সঙ্গে কি তাম্রলিপ্তের স্মৃতিও যুক্ত হয়েছিল? খ্রিস্টপূর্ব কাল থেকে স্থলপথ আর জলপথের বাণিজ্য এসে মিশেছে তাম্রলিপ্তে। সপ্তম শতকে ঈদ সিং তাম্রলিপ্ত থেকে বুদ্ধগয়া পর্যন্ত পশ্চিম দিকে যাওয়া একটি পথের কথা বলেছেন। হিউয়েনসাং বারাণসী, বৈশালী, পাটলিপুত্র, বুদ্ধগয়া, রাজগৃহ, নালন্দা, অঙ্গ, চম্পা পার হয়ে কজঙ্গল পেরিয়ে পুন্ড্রবর্ধন, তারপর কামরূপ সমতট হয়ে এসে পৌঁছন তাম্রলিপ্ত নগরে। নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস বইতে একাধিক পথের উল্লেখ করেছেন। কামরূপ, চীন বা তিব্বত থেকে বস্ত্রশিল্প, অগরু, চন্দন নিয়ে বাংলার সমুদ্র বন্দরে আসত একটি পথ। তাম্রলিপ্ত থেকে দক্ষিণ দিকে একটি পথ দ্রাবিড়, চোল, মহারাষ্ট্রের দিকে যায়। জাতক কাহিনীতে পাওয়া যায় গঙ্গা ভাগীরথীর স্রোতে মধ্যদেশের বণিকেরা তাম্রলিপ্ত এসে সেখান থেকে সিংহল বা সমুদ্র অতিক্রম করে সুবর্ণভূমি বা ব্রহ্মদেশে যেত। ফাহিয়েন তাম্রলিপ্ত থেকেই জাহাজে করে সিংহলে যান। টলেমি বলছেন তাম্রলিপ্ত থেকে যাত্রা করে জাহাজ যেত উড়িষ্যা দেশের পলৌরা বন্দরে। সেখান থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয়, জবদ্বীপ, সুমাত্রায়। বন্দরে কি কি বাণিজ্য হতো সেই সময়টা? হাজারিবাগ থেকে ওই একটা ওখানে ইনস্ক্রিপশন পাওয়া, শিলালিপি পাওয়া যায়, ওটা সম্ভবত দুধপানি পাহাড়। দুধপানি পাহাড়ে 3 মান ভাই। এই ভাইরা ওই হাজারিবাগ থেকে একটা রাস্তা আছে রে তাম্রলিপ্ত রাজ্য, এখানে এই তাম্রলিপ্ত বন্দরে স্ট্রেট এই যে রাস্তা ওরা এখানে এসেছে এবং এখানে ব্যবসা বাণিজ্য করে কি এরা উপাদান? মেনলি এখানকার কাপড়, জামা ইত্যাদি। একাধিক কান রত্নের বস্তু উল্লেখ এখানে। রয়েছে, যে রত্ন এখান বিভিন্ন, থেকে হ্যাঁ, রত্ন নিয়ে যাওয়া হচ্ছে। নানা ধরনের রত্নও পাওয়া গেছে এখানে। সেই
সেই সমস্ত রত্নাদিও নিয়ে গেছে ওই কাপড় জামাইদের সাথে। একটা বন্দর মূলত নিয়ে যাচ্ছে তোমার কপারের আকরিক, তার সঙ্গে অন্যান্য জিনিস, এবং তার সঙ্গে এই রাস্তাটা মূলত ব্যবহার হচ্ছে বৌদ্ধ সংস্কৃতিকে তমলুক থেকে শ্রীলঙ্কায় পৌঁছাবার জন্য। তেলকুপি অঞ্চল থেকে তেলের বীজ আসছে, হ্যাঁ, মঙ্গলকোট অঞ্চল থেকে শস্যের উপাদান আসছে, হ্যাঁ, আবার কৃষি আপনার উপাদান, কৃষি কৃষির যে উপাদান, উপাদানগুলো আছে। চন্দ্রকেতুগড় বা ওই দিকের যে সভ্যতা তার থেকেও বেশ কিছু উপাদান আসছে। হ্যাঁ, বাইরের থেকে এখানে কি কি আসতো বলে অনুমান? আমরা যেটা প্রত্নতাত্ত্বিক ডকুমেন্টারি পেয়েছি, যেটা তমলুক মিউজিয়ামে রয়েছে, সেটা হচ্ছে ওই একটা রোমান অ্যামফোরা প্রোগ্রাম। মানে রোমাতে করে লিকার জাতীয় জিনিসের এটা বেশি আসতো ওই আচ্ছা। সমস্ত এলাকা থেকে। সুরা 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 মানে ইউরোপ থেকে এরকম আসছে। ওই থেকে সুরা আসছে আমরা এখানে, এইরকম খবর পাচ্ছি। তাম্রলিপ্ত বন্দরের সাথে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো এই বাণিজ্যিক কারণে এবং বৌদ্ধ ধর্মের কারণে যোগাযোগের জন্য গড়ে উঠেছিল এই জায়গাটা, এই বন্দর। তপব্রত সান্যাল সমুদ্র বিশেষজ্ঞ ছিলেন, তখন আমরা যখন কাজটা করছি তখন উনি আমাদের বলেছিলেন যে আজকে যেটা সাগরদ্বীপ, সাগরদ্বীপ থেকে সমুদ্রটা তো আসছে, সমুদ্র সাগরদ্বীপ, এবার দুটো কারেন্ট যাচ্ছে, একটা কারেন্ট যাচ্ছে শ্রীলঙ্কার দিকে, আরেকটা কারেন্ট যাচ্ছে চট্টগ্রামের দিকে, ইরাবতী ডেল্টার দিকে, গঙ্গাসাগর থেকে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে একদম উপকূলবর্তী নদীপথ ধরে, যার উল্লেখ আমরা পাচ্ছি মঙ্গল কাব্যে। হ্যাঁ, তার মানে এটা আগের ঘটে যাওয়া ঘটনা। বাঙালি বণিকরা এই পথ ধরে যেত। মঙ্গল কাব্যে যে স্মৃতি ধরা আছে সেটা হচ্ছে উপকূলবর্তী, গভীর সমুদ্র নয়, উপকূলবর্তী সমুদ্র ধরে শ্রীলঙ্কা যাচ্ছে, এটা মঙ্গল কাব্যে রয়েছে। 15th সেঞ্চুরিতে সেটা লেখা হচ্ছে কাব্য হিসেবে, স্মৃতিটা আগে। বন্দর নগরী, বন্দরে জাহাজ কেমন ছিল আমাদের? সেই জাহাজ বহিত্র সমুদ্রগামী। মঙ্গল কাব্যে বাঙালি যখন নৌ বাণিজ্য করে না আর শুধু আছে স্মৃতি, তখন সে অজস্র নৌকার সন্ধান দেয়। ভ্রমরের দহে সেই নৌকার খোঁজ পেয়েছিলাম আমরা। একই সঙ্গে তাম্রলিপ্ত থেকে সমুদ্রগামী বহিত্র যা কেমন করে তৈরি হয়ে উঠত তা। সিন্ধু সভ্যতায় যে নৌকোর উল্লেখ পাই, পুরীর মন্দির রাত্রে অজন্তায় ইলোরায় অজস্র যে নৌকোর ছবি পাই, সেগুলো পরপর পাশাপাশি রাখলে সেকালের নৌ বাণিজ্যের এক গৌরবময় স্মৃতি দেখতে কি পাবো? সিন্ধু সভ্যতার কাল থেকেই নানা রকম নৌকা আর বহিত্রর ছবি পাওয়া যায়। অজন্তার গুহাচিত্রে, পুরীর জগন্নাথ মন্দিরের গায়ে, সাঁচি স্তূপের ভাস্কর্যে, বোরবুদুরের মন্দির গাত্রে, চন্দ্রকেতুগড় বা তমলুকে পাওয়া একাধিক টেরাকোটা বা পাত্রের গায়ে সেকালের ছিপ নৌকো, প্রমোত্তরী বা সমুদ্রগামী জাহাজের বহু নমুনা দেখতে পাই আমরা। প্রাচীন বাংলার গৌরব বইতে হরপ্রসাদ শাস্ত্রী তাম্রলিপ্ত থেকে 700 অনুচর নিয়ে বিজয়ের সিংহল যাত্রা প্রসঙ্গে বলছেন, 700 লোক যে নৌকায় যায় সে তো জাহাজ। 2500 বছর পূর্বে বাংলাদেশের ঐরূপ বড় বড় নৌকা তৈয়ার হইত। বিজয় যে জাহাজে লঙ্কা যান, সে জাহাজের একখানি ছবি অজন্তা গুহার মধ্যে আছে।
আমার তো মনে হয় যে 8th সেঞ্চুরির পরে কিন্তু এই অঞ্চলে সমুদ্র বাণিজ্য ছিল না, কারণ তখন তাম্রলিপ্ত বন্দর এবং চন্দ্রকেতুগড়ের গঙ্গে বন্দর বিনষ্ট হয়ে গেছে। তখন বন্দর হিসাবে উঠছে সুতকাবান, মানে চট্টগ্রাম, সুতকাবান চট্টগ্রাম, আর এদিকে সপ্তগ্রাম। বিনষ্ট হয়ে গেছে এটা বলছেন কিসের ভিত্তিতে? এটা একদম, কারণ আপার ট্রেড রুট বন্ধ হয়ে যাচ্ছে, ফলে হিন্টারল্যান্ড থেকে মালপত্রগুলো, মঙ্গলকোটের মালপত্র যাচ্ছে গঙ্গেতে, হুম, গঙ্গে থেকে যেটা টলেমির 5টা মুখ বলেছেন, হুম, সেই 5টা মুখ ধরে ওই খাত ধরে চলে যাচ্ছে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়াতে, হুম, এবং তখন ইরাবতী ডেল্টা হয়ে যাচ্ছে একদম গঙ্গায়। কারণ গভীর সমুদ্র বাণিজ্যের জন্য যে নৌকার প্রয়োজন, যে নৌকা বলবো না, জলযানের প্রয়োজন, হুম। সেই জলযান কিন্তু বাংলায় আমরা পাচ্ছি না। তাম্রলিপ্ত বন্দর আস্তে আস্তে অবস্থিত হলো আনুমানিক কোন সময়টা? অ্যাকচুয়ালি যখন এটা আমি বললাম যে এটা যে শুধু যে ব্যবসা বাণিজ্যের বন্দর তা না, হুম। এটা যে বৌদ্ধ ধর্মের বন্দর, এর নামই হচ্ছে বৌদ্ধ বন্দর। তার মানে বৌদ্ধ ধর্মের অবনতির সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মের অবনতির সঙ্গে সঙ্গে যখন হয়ে যাচ্ছে, হুম, যখন হিন্দু ধর্ম মাথা তেড়ে দিয়ে উঠছে, মানে পাল আমলের শেষের দিকটা, পালামালের শেষের দিকটায়, সেনামলটা। যখন দেখুন আমরা যেমন বর্গহীন মন্দিরেও দেখেছি, তো হুম। আগে যে একটা স্তূপ, মাটির একটা যে স্তূপ ছিল, হুম, সেটা ছিল মানে পাথুরে স্তূপের মধ্যে ছিল, এবং ওর পাশে একটা পুকুর আছে, সেই মাটি কাটা দিয়ে ওইখানটা তৈরি করা হয়েছিল, যেন ওই হুম। পুকুরটা পূর্ণ পুকুর বলে। হুম, স্নান করে ওখানে যেতে হবে এবং গর্ভভীমাকে দিতে হবে। যখন হিন্দু ধর্ম এলো এবং কৈবর্ত রাজার ইনফ্লুয়েন্স হলো, হুম, যে ওরা শোল মাছকে দিত ওখানে মৎস্যজীবীরা পূজার অফার হিসেবে আচ্ছা। এইখানের দিকে। তারপরে আস্তে আস্তে করে হিন্দু ধর্ম বাড়ছে, এইটা বৌদ্ধ ধর্মটা কমছে, বৌদ্ধ ধর্ম কমার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি বর্গভীমা মন্দিরের পেছন দিকে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। হুম, আমার সঙ্গে তখন প্রয়াত অধ্যাপক প্রফেসর অশোক দত্ত ছিলেন। হুম, আমরা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ করে দেখেছিলাম যে ওটা একটি স্তূপের উপর। আমরা চেষ্টা করেছিলাম যে স্তূপের একটা গা থেকে কিছু খনন করার, কিন্তু সেটা সম্ভব হয়নি। এইরকম স্তূপ তমলুক সংলগ্ন অঞ্চলে তো আরো থাকা সম্ভব। তমলুক শহর অঞ্চলে আরো থাকা সম্ভব, কিন্তু সেগুলো নেই, কারণ শহর যেভাবে বিস্তৃত হয়েছে সেগুলো বিনষ্ট হয়ে গেছে। আজকের যে ম্যাপ, তাতে কোন কোন জায়গাতে এই প্রাচীন বৌদ্ধ বিহারগুলো থাকার সম্ভাবনা আছে? একটা ময়না অঞ্চল, আর একটা দাঁতন এরিয়া, মোগলমারি, ওটা পাশাপাশি এই এলাকা, এবং ঘাটালের ওপাশের দিকে যে এলাকাগুলো আছে, ওই সমস্ত এলাকাতে আমাদের পাওয়ার সম্ভাবনা আছে। বৌদ্ধ অনুষঙ্গ আমরা কিছু যেমন পেয়েছি বন্দর এলাকায়, এবং যেটা আজকে তমলুক শহর, সেখানে সোয়ানসাং কিন্তু তাম্রলিপ্তের উল্লেখ করছেন, কিন্তু দাঁতনের যে বৌদ্ধ বিহার, দন্তপুর যদি বলি, হ্যাঁ, সেটা কিন্তু অনেক তোমার শশাঙ্কের সমসাময়িক, তার কিন্তু উল্লেখ তিনি করছেন না। এটা কিন্তু ভাবার আছে। এবং উনি যে বন্দর এবং বৌদ্ধ অনুষঙ্গগুলোর উল্লেখ করছেন, হুম, সেইগুলো আজকের যে তমলুক শহর হুম। থেকে অমৃতবেড়িয়া বা লটপটিয়া, এই অঞ্চলটা যেটাকে আমরা লোকেট করছি, এই অঞ্চলটার দুপাশে বৌদ্ধ অনুষঙ্গ থাকা সম্ভব। সব পাখি, সব নদী ঘরে ফেরে, আর ওই নদীর মোহনার মুখ থেকে বাংলার এবং ভারতের বাণিজ্য যাত্রা শুরু হতো বহির্বিশ্বের দিকে। সে এক আশ্চর্য ভারত। হিউয়েনসাংয়ের সময় ওই সপ্তম অষ্টম শতকের যে ভারত উজ্জ্বল, যাতে একাধিক ধর্ম, একাধিক ভাবনার পাশাপাশি আশ্চর্য অবস্থান, কিন্তু সে তো বন্দর নগরী। তমলুক শহর
তাম্রলিপ্ত নগর কোথায় ছিল? সেই তাম্রলিপ্ত আজকের তমলুকে যার উপর দিয়ে হাঁটি তারই নিচে কি ছিল সেকালে সেই প্রাচীন নগরী? প্রত্ন ইতিহাসের খোঁজ করেন যারা, কোথায় কোথায় পেয়েছিলেন ইতিহাসের উপাদান, সেকালের খোঁজ শুনবো, জানবো পরের পর্বে। নমস্কার। যে তারা দেখেছে গুহা মানবের আগুন জ্বালা, সে তারার আলো তোমায় ছুঁয়েছে রাত্রিবেলা। এক আকাশ বাটি উপুর করা শূন্য কাশে তোমার জন্য অপেক্ষাতে রয়েছে বসে। মহাজাগতিক ধুলো জমে জমে ওই সে তারা, সে ধুলো জমে আমি আর তুমি সে তাহারা। যে তাল বাজে আকাশ বাজে তারার আলোয়, সে তাল বাজে তোমার বুকে সাদায় কালোয়।